বিভীষণের প্রতি মেঘনাদ। তোমাদের মধ্যে অনেকেই এই কবিতা নিয়ে বিশাল প্যারা খাও, কারণ এই কবিতা বেশ সহজ বাংলা ভাষায় লেখা না, এর মধ্যে সংস্কৃতি আছে। তাই তোমাদের মধ্যে অনেকেই এটা বুঝতে চুল ছেঁড়া পর্দায় চলে গেছে। কিন্তু আজকের এই ক্লাসে আমরা এটা এত সহজ পাবে, এত ভেঙে ভেঙে বুঝবো, এই ক্লাস করার পরে তোমার এই কবিতা নিয়ে জীবন আর প্যারা খাওয়া লাগবে না। আসসালামু আলাইকুম, এসএস একাডেমির পক্ষ থেকে আমি তোমাদের সাব্বির ভাইয়া। তোমাদের সময় নষ্ট না করে চলো ভাই শুরু করে দিই। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা বোঝার জন্য আগে আমাদের ভালো করে ভাইয়া চরিত্রগুলা সম্পর্কে ভালো ধারণা থাকা লাগবে, এবং এর কিছু আগের কাহিনী আছে। আগে কিছু ঘটছিল, যুদ্ধ তবে এমনিতে হয় নাই, এর আগে কিছু কারণ আছে। যখন তুমি ভালো করে প্রেক্ষাপটটা বুঝবা, তারপরে এটা বোঝা কোনো ঝামেলা না। তাই আমরা ডাইরেক্ট মনে করো কবিতায় ছাপ দেওয়ার আগে ভালো করে আগে মনে করো এর যে প্রেক্ষাপটটা আছে, আগে যে কাহিনীগুলো ঘটছে, চরিত্রগুলো সম্পর্কে আগে ভালো করে বুঝ। ওকে, কবিতা যাওয়ার আগে ভাইয়া খুবই বোরিং পার্ট আমি জানি, তারপরে একটু রিভাইজ করে নিয়ে যে আসলে লিখছে, কারণ এই ব্যাটা অনেক কষ্ট করে লিখছে, ওরা একটা সম্মান দেওয়া উচিত। ঠিক আছে, আমাদের এই কবিতাটা লিখছে হচ্ছে মিস্টার মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা, মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে 1824 সালে, মানে আমাদের জন্মের মেলা বছর আগে 1824 সালে যশোর যে জায়গাটা আছে ওইখানে জন্মগ্রহণ করছে, এবং 25শে জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদীর তীরে। ওনার কিন্তু আরো একটা কবিতা যেটা আমরা এসএসসি পরীক্ষায় পড়ছি, যে কপোতাক্ষ নদী, ওই যে নদের কপোতাক্ষ নদ, সরি, ওই কবিতাও লিখছেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, কারণ তার বাড়ি ওইখানে। তিনি ওই যে নদ কপোতাক্ষ নদের কাছাকাছি যশোরের কোন জায়গায় ভাইয়া, যেটা হচ্ছে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করছে। কত সালে? সালটা হচ্ছে 1824 সালের 25শে জানুয়ারি। একটু কষ্ট হলেও আমাদের মনে রাখা লাগবে, কারণ পরীক্ষা আসতে পারে। এরপরে কি ভাই, স্কুল জীবন শেষে তিনি কলকাতা হিন্দু কলেজে ভর্তি হন, স্কুল শেষ করতে বেটা, তারপরে কলকাতার হিন্দু কলেজে ভর্তি হয়েছে। এরপরে এই কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি তার তীব্র অনুরাগ জন্মে। বাঙালি বেটা, কিন্তু মনে করবা অনেকগুলা সাহিত্য মাহিত্য পড়তে পড়তে মনের ভিতরে জাগে যে হায় হায় সে লাগতেছে, ধরো অনেকগুলা পড়ছে, এরপরে ইংরেজি সাহিত্যের প্রতি বিশাল একটা কেরা উঠে গেছে। ঠিক আছে, এরপরে কি হয়েছে, 1843 সালে, মানে জন্মগ্রহণ করছে কবে, 1824 সালে, এর মেলা বছর পরে গুণ তোমরা আমি পারবো না, 1843 সালে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। মানে দেখো, মধুসূদন দত্ত কি করছে, ও এত পরিমাণে উনি হচ্ছে ইংরেজি সাহিত্য পড়ছে, পড়তে 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 ওই যে কালচার যে ইনফ্লুয়েন্স আছে ওটার মধ্যে হয়ে গেছে, এবং উনি ফাইনালি ওই ইনফ্লুয়েন্স হয়ে 1843 সালে উনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, এবং মধুসূদন দত্ত থেকে মাইকেল মধুসূদন দত্ত হয়ে যায়। তাই যদি কোনো জায়গায় চলে আসে যে কোন কবি খ্রিস্ট ধর্মে পরে দীক্ষিত হন, তাহলে কে, মাইকেল মধুসূদন দত্ত, এবং কোন সালে, 1843 সালে। বুঝছি? এরপরে কি হয়েছে ভাই, 1873 খ্রিস্টাব্দে 29শে জুন কলকাতার এই মহাকবির জীবনাশন ঘটে, মানে ক্লিয়ার। ঠিক আছে, তাহলে জন্মগ্রহণ করছে কবে, 1824 সালের 25 জানুয়ারি, এবং মরছে না, মৃত্যুবরণ করছে হচ্ছে 1873 সালের 29শে জুন কলকাতায়। ঠিক আছে, বেসিক বেসিক বুঝে গেছি। এরপরে দেখি। আচ্ছা, এখানে একটা এমসিকিউ আছে ভাই, এটা বলছিলাম খুব ইম্পর্টেন্ট, যে মাইকেল মধুসূদন দত্ত কত খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, যেটা আমরা কেবলই বুঝছি যে 1843 সালে উনি হচ্ছে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন, আমরা জানি। এরপরে দেখি চলো। উনি আরো কিছু কাজ ঘটাইছে, এই যে খ্রিস্ট ধর্ম তো গ্রহণ করছে, এর বাইরেও কিছু কাজ ঘটাইছে। কি, উনি হচ্ছে বাংলা কাব্যের অমৃতাক্ষর ছন্দ এবং সনেট, ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে সনেট। এবং আরেকটা কথা বলি, যাদের মনে হচ্ছে দরকার নাই পরীক্ষায় খালি আমি পাস করার জন্য পড়া, তারা এটা এটা একটু টেনে দেখে মেন কবিতায় চলে যাও। আর যারা চাও যে না 80 পাই 90 চাই, তারা এগুলো দেখো। ঠিক আছে, তাদের লাগবে। দেখো ভাই, তাইলে উনি প্রথম, মাইকেল মধুসূদন দত্তই প্রথম যিনি হচ্ছে সনেট, যেইটার বাংলা নাম হচ্ছে চতুর্দশপদী কবিতা প্রবর্তন করে, এবং প্রবর্তন করার পরে বাংলা সাহিত্যে নতুন একটা যুগের সূচনা করেন। তার মানে যদি কোনো প্রশ্ন আসে বাংলা সাহিত্যে প্রথম কে এই যে চতুর্দশপদী কবিতা বা সনেট আনেন, সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। পারবা? ওকে, এরপরে দেখো তো, তার সর্বশ্রেষ্ঠ কীর্তি মেলা কাজ করছে। মেলা কাজের মধ্যে তার শ্রেষ্ঠ কীর্তি হচ্ছে কি, মেঘনাদ বধ কাব্য, যেখান থেকেই আমরা এটা টেনে খিচে বের করছি বিভীষণের প্রতি মেঘনাদ, যেটা হচ্ছে 1861 সালে। একটু প্রশ্ন করি, বলতো ভাইয়া কত সালে খ্রিস্ট ধর্মে অভিহিত হন? 1943 সালে। ওকে, আচ্ছা, তাইলে সে মেঘনাদ বধ কাব্য হচ্ছে 1861 সালে, 1860-এর এক বছর পরে 61 সালে বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য তিনি রচনা করেন মেঘনাদ বধ কাব্য। যদি প্রশ্ন আসে যে বাংলা সাহিত্যের প্রথম, বাংলা, এগুলো তোমরা জানো বাই দ্য ওয়ে, বলতেছি স্কিপ করে চলে যাও, তারা লাগবে না, যে বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য কোনটা, মেঘনাদ বধ কাব্য। কে লিখছে? মাইকেল মধুসূদন দত্ত। এটা বিসিএস পরীক্ষা পর্যন্ত আসে।
বুঝছি কত সালে, 1861 সালে। এরপরে 19 শতকের বাঙালি নবজাগরণ অন্যতম দেশ হয়ে গেছে, বেসিক বেসিক বুঝে গেছি। এরপরে আর আমরা ওনার সম্পর্কে পড়বো না, যাই করুক না কেন। তোমরা ইম্পর্টেন্ট উপন্যাস, তারপরে কবি টবি ওগুলা বই থেকে পড়ে নিও যে কি কি নাটক লিখছে। এরপরে চলো আমরা কবিতায় যাই, কারণ লেট হয়ে যাবে। আচ্ছা, বলছিলাম আমি দেখাবো না, তারপরে একটু দেখাই যে মেন আমি বলে দিচ্ছি যে কাব্যগ্রন্থের মধ্যে অনেকগুলো আছে। এর মধ্যে হচ্ছে বীরাঙ্গনা কাব্য, তারপরে হচ্ছে ব্রজাঙ্গনা কাব্য, চতুর্দশপতি কবিতা বলি, এগুলো আছে। এরপরে ভাই নাটকের মধ্যে কি আছে, শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমার, এগুলো নাটক। এরপরে প্রহসন লিখছে কিছু, একেই বলে কি একেই কি বলে সভ্যতা, তারপরে হচ্ছে বুড়ো শালিকের ঘাড়েরও, এটা মেলা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলো হলো তার বেসিক নাটক, প্রহসন, কাব্যগ্রন্থ। আচ্ছা, যারা ধৈর্য ধরে এত দূর পর্যন্ত আসছো তাদের জন্য দেখো ভাই যে দুইটা পক্ষ ছিল। একটা পক্ষ হচ্ছে মানুষ, আমাদের মতো যারা মানুষ ওরা, আরেকটা হচ্ছে রাক্ষস। তার মানে এখন আমরা রাক্ষস টাক্ষস নিয়ে পড়বো। তার দুইটা পক্ষ আছে, একটা হচ্ছে মানব গোষ্ঠী মানে মানুষ, আরেকটা হচ্ছে রাক্ষস, ঠিক আছে ভাই। মানুষের দলে কারা কারা ছিল, এই পুরা গল্পে মানুষের দল আছে 4 জন। কে কে? রাম। আর রাম হচ্ছে টোটাল এই গল্পের সবচাইতে বড় নায়ক, ঠিক আছে। এরপর রামের একটা ভাই আছে, ছোট ভাই, সেটা হচ্ছে লক্ষণ, যেটাকে হিন্দিতে লক্ষ্মণ বলে, বাদ দাও, বাংলা বললে বাংলাই পারেন আবার ইংলিশ, ঠিক আছে। আচ্ছা, রাম মানুষ, লক্ষণ মানুষ, সীতা রামের বউ সীতা, ঠিক আছে, আর রামের ভাই লক্ষণ, এইগুলা হলো মানুষের পক্ষে, ঠিক আছে। আর রাবণের পক্ষে যে হচ্ছে রাক্ষস রাজা, রাক্ষস গোষ্ঠী এবং রাক্ষসদের রাজাই হচ্ছে রাবণ, ঠিক আছে। আচ্ছা, মানবের পক্ষে, সরি মানব না তো, রাবণের পক্ষ 4 জন আছে। কে কে? 4 জন আর মেলা মানুষ আছে। রাবণ নিজে আছে, এরপরে যে হচ্ছে রাক্ষস, এরপরে কুম্ভকর্ণ, বিভীষণ, 3 ভাই। তার মানে রাবণ, কি কইছি ভাই, রাবণ, তারপরে হচ্ছে লেখার দরকার নেই, বুঝু যে দেখো দেখা যায়, রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ। কে কে বলছি? রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ। এই রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ হচ্ছে 3 ভাই। আর মানুষের 2টা ভাই কে কে? রাম আর লক্ষণ। আর রাক্ষসদের 3টা ভাই কে কে? রাবণ, কুম্ভকর্ণ আর হচ্ছে বিভীষণ, এরা হলো 3 ভাই, ঠিক আছে। আরো আছে, একটা আছে মেঘনাথ, কবিতার নাম কি? মেঘনাথের প্রতি, বিভীষণের প্রতি মেঘনাথ, ঠিক আছে। আচ্ছা, মেঘনাথকে রাবণের পুত্র, তার মানে রাবণ হচ্ছে রাক্ষস রাজা, রাক্ষসদের রাজা। এবং রাবণরা 3 ভাই, রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ। এবং এই রাবণের একটা ছেলে আছে যার নাম হচ্ছে মেঘনাথ। আর মেঘনাথ ছিল হচ্ছে বিশাল বড় যোদ্ধা, বিশাল বড় ফাইটার ছিল, এবং তাকে বলা হয়তো শ্রেষ্ঠ বীর, সেকে ছিল রাবণের ছেলে। আচ্ছা, এরপরে কি আছে? শূর্পণখা, এই বেটি, এই বেটির জন্যই যত কাহিনী বাঁচছে, এই জন্যই যত যুদ্ধ, ওই সব প্যাচ লাগাইছে। কে লাগাইছে? হচ্ছে শূর্পণখা, নামটা মনে রাখো, শূর্পণখা। শূর্পণখা কে? যুদ্ধের কারণ সৃষ্টিকারী নারী। পৃথিবী খুব শান্তির মতো চলতেছিল, সবকিছু ঠিক আছে, এর মধ্যে ওর কি দরকার ছিল, এসে বিরাট বড় একটা প্যাচ লাগায় সব নষ্ট করে যুদ্ধ একটা বাধাই দিছে। কি হয়েছে আমি এখনই বলবো। যুদ্ধের কারণের পিছনে ছিল হচ্ছে শূর্পণখা, ওর ক্যারেক্টার ছিল হচ্ছে একটু ঢিলা ঢালা, মানে এই বেটির চার দেখে, যারেই দেখে কয় মামা আহ সেই, এরকম একটা পার্সোনালিটি ভাই। ও যেই দেখে, যারেই দেখে ক্রাশ খায়, ঠিক আছে। ও হচ্ছে একবার উড়ে উড়ে বেড়াচ্ছে মনে মনে। আগে বলি যে সীতা এবং রাম, সীতা এবং রামকে হচ্ছে বনবাসে পাঠানো হয়। কি হয়েছে বা? সীতা এবং রামকে হচ্ছে বনবাসে পাঠায়, কোনো একটা কারণ বনবাসে পাঠায়। এখন বনবাস, এখন দেখো এইটা হচ্ছে নদী, ঠিক আছে। আর নদীর এই পাশে হচ্ছে একটা জঙ্গল, এই জঙ্গলে হচ্ছে কে কে বাস করে? সীতা, তারপরে বাস করে হচ্ছে রাম, তারপরে বাস করে হচ্ছে রামের ভাই লক্ষণ, ঠিক আছে। ওরা খুব সুন্দর মতো বনবাস পালন করে, সব ঠিক আছে। এখন এই পাশে হচ্ছে শ্রীলঙ্কার সেই রাক্ষপুর, সে রাক্ষসপুর, ঠিক আছে, লঙ্কা। এখন এইখানে সব রাক্ষস থাকে। এখন এইখান থেকে যে শূর্পণখা আছে, ও মাঝে মাঝে এইদিকে আসে, কারণ ওর বললাম না ক্যারেক্টার ঢিলা ঢালা, ও এই পাশে এসেই উকি হুকি মারে, দেখি কেউ সুন্দর কোনো ছেলে আছে নাকি। এরপরে শূর্পণখা উঠতে উঠতে দেখে কি যে এই দিকে একটা ছেলে আছে, মাশাআল্লাহ, সেই বডি মনে ফিগার টিগার দেখলে পরে চুমে, সরি, ঠিক আছে, ও গিসে, ওর হলো পছন্দ হয়ে যায় রামের। এখন রামের পছন্দ হয়েছে, রাম তো বিবাহিত, রামের আছে বউ, কেরা লাগছে। এখন রাম খুব ভদ্র মানুষ, রাম কইছে কি, দেখ শূর্পণখা, মনে মনে ভাবতেছে তুই বেটি আমি জানি তুই কেমন। এখন ওরা বলতেছে, দেখ শূর্পণখা, দেখো আমার তো বিয়ে হয়ে গেছে, তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে লক্ষণের কাছে যাও। লক্ষণ আমার ভাই, দেখতো মাশাআল্লাহ আমারই মতো সুন্দর, কিন্তু বেটার বিয়ে হয় না, কিন্তু ওর বিয়ে হয় নাই, তুমি ওরা সুন্দর মতো পটাইতে পারবা, ঠিক আছে। এখন এটা শুনে মনের মধ্যে সেই ফুটে উঠছে যে রামরে পায় নাই, লক্ষণরে পাবো। ও তারপরে লক্ষণরে খুঁজে খুঁজে লক্ষণের কাছে গিয়ে প্রস্তাব দিছে, বেবি আই লাভ ইউ। সো সরি আন্টি, যারা দেখতেছেন তারা দুঃখিত, কাহিনী এইটাই। ও লাভ ইউটা আমি প্রপোজ করছে, কিন্তু লক্ষণ ছিল সিগমা মেল, সিগমা কয় আহা
আয়রন কি বা সি ডাবল, ঠিক আছে। ও কি করছে, মনে করো লক্ষণ একদম সিগমা পাওয়ারফুল, ও কয় কি না অ্যালফা মেল টাইপের, ও কইছে না তোর মতো মেয়েরে আমি পাত্তাই দিব না, প্রেম তো দূরে থাক। ও কি করছে, এ সেই রাক্ষস রাজা রাবণের বোনকে না করে দিছে। কিন্তু এই বেদের ক্যারেক্টার খারাপ, মনে রাখবা ভাই, মেয়েরা হচ্ছে যেই ছেলে মেয়েরা রিজেক্ট করে, এটা প্রেম প্রীতি খারাপ, এই জিনিসটাই ভালো না। তারপরে বলতেছি যে মেয়েদের হচ্ছে যারা রিজেক্ট করে ওই ছেলেদের প্রতি মেয়েদের আরো আকর্ষণ বাড়ে, মেয়েরা ভাবে আমারে রিজেক্ট করছে কেন, এরপর ওর প্রতি আরো আকর্ষণ বাড়তে থাকে। একই কাজ হয়েছে কার সঙ্গে ভাই, শূর্পণখার সঙ্গে। শূর্পণখা কয় ওর এত বড় সাহস, ও আমাকে হচ্ছে রিজেক্ট করছে, আমি ওর ভালোবাসা পেয়েই থাকবো, ঠিক আছে, গেটো লাইন হয়ে গেছে বাংলা সিনেমার মতো। পরে হচ্ছে শূর্পণখা লক্ষণের কাছে আবার যায়, মাঝখানে পরে হচ্ছে শূর্পণখা লক্ষণের কাছে আবার যায়, গিয়ে বিভিন্ন ইশারা মিশারা করে যে সেজে মেজে যায়, যে দেখে যেতাম ওর দিকে তাকায়, যেন লক্ষণ তাকায় না। লক্ষণ না তাকাইলে কি হয়, ও মেলা ডিস্টার্ব করে, একটু পর পর এসে দেখায়, সেদিন যদি আসে দেখায়, কোনো কাজ হয় না। কিন্তু লক্ষণ মেলা ডিস্টার্ব হয়ে গেছে, লক্ষণ একবার রেগে, ও আলফামেল বলছিলাম ভাই, লক্ষণ রেগে ওর নাক দিছে এখান থেকে কেটে। কাহিনী কি হয়েছে, যে বেশি কানের কাছে ভ্যান 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 করে আনছে, কি ওর কাছে ছিল ওই যে যেটাতে যুদ্ধ করে তলবার, এক কোপে নাক দিছে ফেলে, ঠিক আছে। এখন রাগ কাটার পরে বিশাল বড় একটা অপমান না ভাই, এখন তুমি ছেলের পছন্দ করো, ছেলে পাত্তা দেয় না, তার উপরে তোমার নাক কেটে দিছে, বিশাল বড় অপমান করছে। এখন শূর্পণখা গিয়ে রাবণের কাছে কইছে রাবণ হলো যুদ্ধের জন্য প্রস্তুত, যুদ্ধের কাছে লাগাইছে কে, শূর্পণখা। শূর্পণখা প্রেম প্রীতির জন্য, নাক কাটার জন্য টোটাল এই রাবণ, অর্থাৎ এই যে রামের পক্ষে যারা আছে রাবণ, মানুষ আর রাক্ষসদের মধ্যে যুদ্ধ লেগে গেছে। যুদ্ধ লাগার কারণ কে, কারণ হচ্ছে শূর্পণখা ওই প্রেম প্রীতির জন্য। তাহলে আমরা আগের কাহিনী বুঝতে পারছি, হ্যাঁ। তার মানে এখন এই পাশ আর এই পাশ, জঙ্গলে আর হচ্ছে, এখন এই পাশ আর এই পাশ, এই জঙ্গলে আর হচ্ছে নদীর পাড়ে যে রাক্ষসপুর আছে ওইখানের মহল গরম, যে কোনো সময় যুদ্ধ লেগে আছে, যুদ্ধের অবস্থায় আছে। এর মধ্যে একটা কাহিনী ঘটছে, যেই কাহিনীটার কবিতায় নাম দিছে হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। ওই কাহিনীটাকেই আমরা এখন কবিতা রূপে পড়ব। এখন পরের কাহিনী বলার আগে তোমার একটা ছোট্ট কাহিনী বলি। আমার হচ্ছে একটা ফুপুতো ভাই ছিল, ঠিক আছে, যার নাম ছিল ইরফান, সম্পূর্ণ সত্য কাহিনী, ঠিক আছে। এখন ওই কাহিনী কি হয়েছে, আমার ইরফানের যখনই ঝগড়া লাগতো, যখনই মারামারি বাড়তো, আমি এলাকা ভাগ করে দিতাম। মানে এ দেখো, এইখানে হচ্ছে আমাদের বাড়ি, আর এখানে হচ্ছে ইরফানদের বাড়ি, ওদের বাড়ি হচ্ছে আমাদের বাড়ি থেকে একদম কাছাকাছি, আমার ফুপুতো ভাই। যখনই ঝগড়া লাগে এইখানে আমরা বর্ডার ভাগ করতাম, যে তুই যদি আমাদের এই পাশে আসিস তোর খবর আছে, খবর আছে, মারামারি বাঁধলেই বর্ডার ভাগ করতাম, ওর এই পাশে আসা নিষেধ। এখন একই কাহিনী এখানে হয়েছে, ওই পাশের লোক এই পাশে আসা মানে কত বড় কুবাই বেড়ে ফেলবে, এরকম অবস্থা। এখন মানুষ আবার ভাই রাক্ষসপুরে ঢুকতে পারে না। কিন্তু হঠাৎ করে মেঘনাথ কি করতেছিল, মেঘনাথ হচ্ছে একটা মন্দির ছিল যার নাম হচ্ছে ওই যে দেখো নিকুম্ভিলা যজ্ঞাগার, যেখানে একদম পূজা করতেছিল মেঘনাথ। এই যে এখন মেঘনাথ হঠাৎ করে দরজার সামনে তাকায়, দেখে কিরে লক্ষণ কেমনে আসলো, তাও আবার অস্ত্র হস্ত্র নিয়ে, লক্ষণ কিভাবে ঢুকছে, ওর মাথায় নষ্ট। আমারও একই কাজ হইতো, কিরে ইরফান কিভাবে, ওরা আমি কি মারা মারছি, ওগুলোর কথা পরে, ও আমার জুত মতো মারছে, ওগুলোর কথা পরে, যে মেঘনাথ দেখে হায় হায় লক্ষণ কিভাবে আইছে, মানুষের এই কাজ নিষেধ, ও আসছে কেমনে, ঠিক আছে না। এখন ওর মাথায় আগুন ছুটে গেছে। এখন দেখে কি যে লক্ষণ তো আসছে আসছে না, ঠিক আছে, কিন্তু লক্ষণের পাশেই দেখে বিভীষণ টুক করে চোরের মতো আমনে দাঁড়ায় আছে। ওর আর বুঝতে বাকি নাই যে ঘরের শত্রুই বিভীষণ। ও বুঝে গেছে যে আমার চাচাই ভণ্ডামি করে আমার শত্রুটা আমার ঘরে নিয়ে আসছে। এখন এইখান থেকেই কাহিনীর শুরু, এইখান থেকে এই মেঘনাথ বিভীষণকে বলতে, চাচা তুমি কাজটা ঠিক করলা না। তারপরে আস্তে আস্তে কাহিনী আগাচ্ছে, ঠিক আছে। এখন আমরা এই কাহিনীটাই মূলত হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাথ কবিতায়। যারা এতক্ষণ ধৈর্য নিয়ে বসে দেখতেছো তাদেরকে কংগ্রেস, চলো সামনে আগাই। তাহলে ভাই চলো এখন আমরা কবিতার মধ্যে ঢুকবো। কবিতাটা খুবই সিম্পল, প্যারা খাওয়ার কিছু নাই ভাই, আস্তে আস্তে বলবো তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। দেখো প্রথম লাইন, প্রথম চরণ কি বলতেছে, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, কি বলছে ভাই, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসির লক্ষণ পশিল রক্ষপুরে। এত ঝামেলার কিছু না, সংস্কৃত ভাষায় এটাই বলতেছে যে আচ্ছা বেটা এতক্ষণ ধরে আমরা তাকাইছিল যে লক্ষণ কিভাবে ঢুকছে,
এখন ওর কাছে ক্লিয়ার, ও বলতেছে কবিতার ছড়ে ছন্দের ছড়ে যে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। অরিন্দমকে, অরিন্দম হচ্ছে যে শত্রুকে দমন করা, শত্রুকে দমন করে কে? পাওয়ারফুল কে? অরিন্দম শব্দ তো বুঝবা, পাওয়ারফুল হচ্ছে মেঘনাদ। তাহলে এতক্ষণে মেঘনাদ বলতেছে খুব বিষাদে, খুবই কষ্টের সঙ্গে, এতক্ষণে মেঘনাদ খুব কষ্টের সঙ্গে বলতেছে জানিনু কেমনে আশি লক্ষণ পশিল রক্ষপুরে। এখন বুঝতে পারছি কিভাবে আমার শত্রু লক্ষণ রাক্ষসপুরে ঢুকছে। খুব কষ্টের সঙ্গে বলতেছে, ঠিক আছে? এই যে দেখো ভাই, খুব কষ্টের সঙ্গে বলতেছে, শালার ঢুকছে কেমন, ঠিক আছে? এখান থেকে লেখা আছে কবিতা শুরুতে আমরা দরকার নেই, বুঝে গেছে ভাই এটা? কারণ মূলত হচ্ছে ঢুকতে পারবে না, ঢুকলো কেমন, খুব কষ্ট করে বলছে এটাই। এরপরে লাইন চলো ভাই দেখি। এরপরে মেঘনাদ তো চাচার দিকে তাকায় বলতেছে খুবই করুণের সঙ্গে, খুবই কষ্টের সঙ্গে, চাচা তুমি কাজটা ঠিক করো না। এটা সংস্কৃত ভাষা কি বলতেছে ভাই জানো? বলতেছে হাই তা, তাত মানে চাচা, তাত মানে চাচা বাবার মতো, দুইটা একই জিনিস, চাচাও হইতে পারে বাবার মতো হইতে পারে। হাই তাত, হাই রে চাচা, উচিত কি তবে এই কাজ? তোমার কি এই কাজ করা উচিত হইছে? নিকোষা সতী তোমার জননী, এর মানে কি ভাই? নিকোষা সতী মানে কে? নিকোষা সতী, এই শব্দের দিকে তাকাও, লিখলাম না পুরোপুরি, বাদ দাও। দেখো নিকোষা সতী আছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আচ্ছা আচ্ছা। নিকোষা সতী মানে হচ্ছে সতী, ওই যে তোমার যে বিভীষণের মা, তার মানে হচ্ছে মেঘনাথের, যাই হোক মেঘনাথের কিছু একটা হয়, সরি। দেখো ভাই, বিভীষণের যে মাটা আছে, বিভীষণের মাকে বলা হচ্ছে সতী, নিকোষা হচ্ছে বিভীষণের মা, ঠিক আছে ভাই? ওকে বলা হচ্ছে সতী। যে হায় চাচা তোমার কি এই কাজ করা উচিত হয়েছে? তোমার মা নিকোষা একজন সতী, সহোদর রক্ষশ্রেষ্ঠ। সহোদর মানে কি? সহোদর মানে সঙ্গী। তাহলে দেখো আমার সঙ্গী আমার ভাই, বিরোধ সময় ভাই আমার ভাই পিছনে বসে আছে, ঠিক আছে? আবির নাম, ঠিক আছে ভাই? দেখো সহোদর মানে ভাই, তাহলে সহোদর রক্ষশ্রেষ্ঠ, সহোদর মানে কি? যে হচ্ছে সাথে সাথে থাকে ভাই। তাহলে বিভীষণের ভাইকে একটু আগে আমরা পড়ছিলাম, বিভীষণের ভাই হচ্ছে ভাই রাক্ষস সম্রাট। কে বিভীষণের ভাই? কে বিভীষণের ভাই? হচ্ছে রাবণ। তাহলে কি কইছে ভাই? দেখো তো, তোমার জননী সহোদর রক্ষ শ্রেষ্ঠ, মানে তোমার ভাই হচ্ছে রাক্ষসদের শ্রেষ্ঠ। শুলে সম্ভনিব কুম্ভকর্ণ, কুম্ভকর্ণ হচ্ছে আরেকটা ভাই, মানে বিভীষণের তো তিনটা ভাই, বিভীষণের হচ্ছে একটা হচ্ছে বিভীষণ, আরেকটা হচ্ছে রাবণ, আরেকটা হচ্ছে কুম্ভকর্ণ। কুম্ভকর্ণের কথা কি বলা হচ্ছে? যে শুলে সম্ভনিব। এখানে দেখো লেখা আছে মেঘনাদ তার চাচা বিভীষণকে তাদের মহান বংশের কথা স্মরণ করে দিচ্ছেন। তিনি প্রশ্ন করছেন চাচা আপনার কি এমন বিশ্বাসঘাতকতা করা মানায়? তার মা সতী নিকোষা, যার বড় ভাই রাক্ষস রাজা রাবণ, মেজ ভাই শিবের মতো ভয়ঙ্কর বীর কুম্ভকর্ণ। তার মানে কুম্ভকর্ণ তো শিবের মতো ভয়ঙ্কর, ভয়ঙ্করতা বোঝানোর জন্য বলতেছে যে শুলি সম্ভনিব কুম্ভকর্ণ মানে শিবের মতো ভয়ঙ্কর। বুঝতে পারছি? ভাতৃপুত্র বাসব বিজয়, ভাতৃপিত্ত মানে কি ভাই বললাম? ভাতৃপিত্ত মানে হচ্ছে ভাইয়ের ছেলে, আর ভাতিজা, ভাতিজা হচ্ছে ভাই কে? বিভীষণের মেঘনাদ। তাহলে মেঘনাদের কথা নিজেই বলতেছে যে তোমার ভাতৃপুত্র, তোমার ভাতিজা, তোমার ভাইস্তা হচ্ছে বাসব বিজয়, বাসবে একটা যুদ্ধ হয়েছিল, ওইখানে সে বিজয় হয়েছিল। বুঝতে পারছো? মানে খুবই কষ্টের সঙ্গে, খুবই ইমোশনের সঙ্গে ভাই, ইমোশনাল কথাবার্তা হচ্ছে, আমারও কান্না আসছে, অ্যাক্টিং করার মতো কিছু না ভাই। চলো যাই, ঠিক আছে, ওকে। এরপরে চরণগুলো দেখিবেন। আচ্ছা, এইখান থেকে আসছে মূলত হচ্ছে ঘরের শত্রু বিভীষণ, কারণ এই লাইন থেকে আসছে। যে এবার কি বলতে চাচারে বলতেছে কি, চাচা নিজ গৃহপথ, নিজের গৃহপথ তা দেখাও তস্করে, মানে নিজের ঘরকে চাচা তুমি তস্কর বলতে কি, দেখো তস্কর মানে চোর, তস্কর মানে চোর। যে চাচা তুমি নিজের ঘর, নিজের ঘরের দরজা তুমি কিভাবে চোরকে দেখাও? চন্ডালে বসাও আনি রাজার আলোয়। চন্ডাল মানে হচ্ছে তোমরা বুঝো যারা নিচু শ্রেণীর যে মানুষ, হিন্দু সমাজে চন্ডাল ছিল তোমরা বুঝো, যারা মানুষ কিন্তু নিচু শ্রেণীর, নিচু শ্রেণী বোঝানোর জন্য চন্ডাল ব্যবহার করা হয়েছে। যে চাচা তুমি নিজের ঘরের রাস্তা চোরকে দেখাও এবং নিচু জাতের মানুষ চন্ডালদের তুমি রাজার আলোয় বসাও। রাজার আলোয় বলতে বুঝো যে গৃহ বা রাজাদের যে অবস্থান আছে ওইখানে, মানে মূলত হচ্ছে রাক্ষসপুর। রাক্ষসপুর যে শ্রীলঙ্কার যেটা আছে, ওই যে লঙ্কাপুরকে বলা হচ্ছে যে রাজার আলয়। মানে চাচারে বলতেছে কি, চাচা তুমি নিজের ঘরের দরজা চোরকে দেখাও এবং এই যে চন্ডালকে তুমি রাজার আলয়ে বসাও। খুব কষ্টের সঙ্গে বলছে। এরপরে লাইনে ভাইয়া চলো যাই। আচ্ছা, যাওয়ার আগে দেখো এখানে একটা এমসিকিউ আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, এগুলা পরীক্ষায় আসে। কি বলছে? লক্ষণকে মেঘনাদ কিসের সাথে তুলনা করছেন? মেঘনাদ কি বলতেছিল লক্ষণকে? যে লক্ষণটা বলতেছিল তস্কর চন্ডাল, ওই যে ছোট নিচু জাতের মানুষ, এবং ওই যে তস্কর মানে চোর, কারে বলতেছিল? মেঘনাদ বলতেছিল লক্ষণকে। এটা এমসিকিউতে আসে, ঠিক আছে? এরপরে চলো। সেম ইমোশন, সেম ইমোশনের সঙ্গেই আবারও মেঘনাদ বিভীষণকে বলতেছে কিন্তু নাহি গঞ্জিত মা, কিন্তু নাহি গঞ্জিত মা, গুরুজন তুমি পিতৃতুল্য।
কি বলছে ভাই? গুঞ্জি মানে হচ্ছে তিরস্কার করা, গালাগালি করা, মানে হ্যাঁ, গুঞ্জি মানে হচ্ছে তিরস্কার করা, কিন্তু নাহি গুঞ্জি তোমা চাচা, তোমারে গালাগালি করি না, কিন্তু নাহি গুঞ্জি তোমা গুরুজন তুমি। কি বলছে ভাই? চাচা তোমাকে আমি গালাগালি করবো না, তুমি আমার গুরুজন, পিতৃতুল্য, পিতার সমান। ছাড়ো দ্বার, দরজা ছাড়ো। ওই যে দেখলাম দরজা দাঁড়ায় আছে না আগে স্লাইডে, ছাড়ো দ্বার, দরজা ছাড়ো, যাবো অস্ত্রাগারে। মানে কি চাচা, আমি তোমার আমার পিতার সমান, তোমার গালাগালি করবো, তুমি যা করছো করে ফেলছো, দরজা ছাড়ো, আমি অস্ত্রাগারে যাব, এখান থেকে অস্ত্র এনে লাখ লক্ষণের গলা কেটে ফেলবো। ঠিক আছে ভাই? কি কইছে যে সারোদার, দরজা খুলো, যাবো অস্ত্রাগারে, পাঠাইবো রামানুজে সমন ভবনে। রামানুজ মানে কি? রামানুজ মানে রামের অনুজ। রামের অনুজ মানে কি? রামের অনুজ হচ্ছে লক্ষণ। অনুজ মানে ভাই এবং সহচর, এরকম কিছু একটা বোঝায়। যে এখানে দেখো লেখা আছে যে, ঠিক আছে ভাই, দেখো রামের অনুজ মানে হচ্ছে, আর সমন ভবনে মানে হচ্ছে ভাই জমালয়। সমন মানে কি? জমালয়। তার মানে হচ্ছে রামান উজ মানে রামের অনুজ, রামের অনুজকে লক্ষণ, রামের ভাই বোঝানোর জন্য অনুজ ব্যবহার করেছে। ঠিক আছে ভাই? তাহলে কি কইছে? কিন্তু নাহি গঞ্জি তোমা, তোমারে গালাগালি করি না চাচা, গুরুজন তুমি, তুমি গুরুজন, পিতৃতুল্য, পিতার সমান, দরজা ছাড়ো, আস্তাগারে যাব, ছুরি এনে লক্ষণকে কাটাই ফেলবো। লক্ষণকে বলা হয়েছে যে রামানুজ মানে রামের অনুজ, রামের ভাই সমন ভবনে। সমন ভবন মানে কি? ওই গলা কাটবে না, বলছে যে সমন ভবনে পাঠাবে। সমন মানে হচ্ছে বললাম কে বলি, যে কই 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 জমালয়ে পাঠাবে। বুঝতে পারছি ভাই? আচ্ছা, লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে, মানে লঙ্কার যে কলঙ্ক ঘটছে, মানুষ যে এখন বলবে যে লঙ্কার মতো জায়গায় মানুষ কিসে, তাও নিচু শ্রেণীর রাম লক্ষণ, এই যে কলঙ্ক আজকে আমি মিটাই দিব। এজন্য বলতেছে লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে। আহবে মানে হচ্ছে যুদ্ধের মাধ্যমে মুছে ফেলবো। আহবে মানে কি ভাই? মুছে ফেলা। ঠিক আছে, বুঝতে পারছো? চাচা এটা করছে যে আজ করে ক্লিয়ার করে ফেলবো, যত কলঙ্ক আছে সব মুছে ফেলবো। এরপরে এরপরে হচ্ছে এতক্ষণ ধরে ভাস্তা হচ্ছে চাচাকে বলতেছিল মেলা কথা, ইমোশনাল ডায়লগ মানে বলছে, এখন চাচারও তো কিছু কথা আছে। এবার চাচাও মনে করবে কিছু ইমোশনাল কথাবার্তা শুরু করছে। কি কয়? চাচা কয় এবার যে উত্তরেলা বিভীষণ, এতক্ষণ মেঘনাথ বলতেছিল ভাই, এইবার বিভীষণ বলে যে উত্তরেলা বিভীষণ। বিভীষণ উত্তর দেয়, বৃথায় সাধনা। তোমরা যে এত কিছু করতেছে, সাধনা বৃথা। কেন? পরে বলতেছে, উত্তরেলা বিভীষণ বৃথায় সাধনা ধীমান। ধীমান মানে কি? যার ধী বা বুদ্ধি আছে, তার মানে কি ভাই? বিভীষণ। এতক্ষণ মেঘনাথ বলতেছিল, এখন বিভীষণ বলতেছে। কাকে ধীমান বলতেছে? কারে ধীমান বলতেছে? হচ্ছে মেঘনাথকে। মেঘনাথকে বলছে বাবা তুমি তো বুদ্ধিমান, মেঘনাথ তুমি হচ্ছে কি? তুমি হচ্ছে ধীমান। ধীমান মানে কি? বুদ্ধিমান। ঠিক আছে, আচ্ছা। এবার বিভীষণ কি বলতেছে? উত্তরেলা বিভীষণ। বিভীষণ উত্তর দিল, বৃথায় সাধনা ধীমান। হে বুদ্ধিমান, তোমার এই সাধনা বৃথা, রাঘব দাস আমি। এইখানে খেলা করে গেছে, ওর মাথায় নষ্ট হয়ে গেছে। মেঘনা তখন শুনছে এই কথা। রাঘব দাস মানে, রাঘব মানে হচ্ছে এই রাম। রাঘব রামকে, রামকে সরি রামকে রাঘব বলা হয়। রামের দাস আমি। কি হয়েছে ভাই? ওর তো মাথায় নষ্ট। চাচা কি কয়? আমরা হচ্ছে রাক্ষস, ওরা সামান্য মানুষ। চাচা কয় রাঘব দাস আমি, আমি রামের দাস। রাঘব দাস আমি কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব, রক্ষিত অনুরোধ। মানে ভাতিজা, তোমার যে অনুরোধ করতেছে আমাকে অনুরোধ রক্ষার্থে, আমি কি করব? আমি তো রাঘব দাস, রাগের মানে ওই রামের লক্ষ্য, রামের হচ্ছে দাস হয়ে গেছে, কোন একটা কারণে হয়েছে বা হয়ে গেছে। হয় না ভাই, যে কিছু মানুষ বুঝে যায় যে এখন ওর পেছনে কাহিনী কি, ও হচ্ছে দুই ভাবে গল্পটা বলা হয় বা দুই ভাবে কবিতা হয়। একটা হচ্ছে মেঘনাথের দৃষ্টিকোণ থেকে তাকাইলে চাচা হলো বড় ভুল করছে, যে ও ওদের দল ভেঙে ও হচ্ছে চলে গেছে রামের লক্ষণের দলে। আর বিভীষণের দৃষ্টিকোণ থেকে কি, বিভীষণ আসল জিনিসটা বুঝতে পারছে যে আসলে রাক্ষস যারা করতেছে, যা করতেছে এগুলো আসলে ঠিক না, এগুলা ভুল। ওর ওই চিন্তার দিক থেকে ও হচ্ছে ওদেরকে রেখে আসল সত্যের জন্য রামের অনুসারী হয়েছে। ও ভাবতেছে এগুলা যা করতেছে ওরা মিথ্যা কথা করতেছে, এর জন্য এগুলা সব ফেলে রামের দাস হয়েছে। কেন? কারণ ও সত্য বুঝতে পারছে এগুলা করে মানে স্বর্গে যেতে পারবে না, স্বর্গে যাওয়ার জন্য ওদের হচ্ছে রামের পথে ধরা লাগবে। ও দৃষ্টিকোণ থেকে ও ঠিক, আবার কে আছে বা আবার মেঘরতের দৃষ্টিকোণ থেকে ও ভুল। বুঝতে পারছো? বুঝতে পারছো কাহিনী? ওকে, এখন দেখো ভাই, তাহলে এবার এতক্ষণ ধরে মেঘনাথ বলছিল বাস্তা, এবার চাচা কইছে যে আমি তোমার অনুরোধ কেমনে রাখবো বাস্তা বুদ্ধিমান, আমি তো রাঘবের দাস। ঠিক আছে, এরপরে দেখো কি বলতেছে, উত্তরিলা কাতরে রাবণী। কি কইছে? উত্তরিলা কাতরে রাবণী। রাবণী মানে হচ্ছে রাবণের সন্তান, রাবণের সন্তান রাবণী মানে রাবণের পুত্রকে বোঝানো হয়েছে। রাবণের পুত্রকে, রাবণের পুত্র হচ্ছে মেঘনাথ, একটাই পুত্র কথা বলা হয়েছে এখানে। তার মানে উত্তরিলা কাতরে রাবণী।
মানে রাবণের পুত্র মেঘনাদ একটা কষ্টের সঙ্গে, কাতরের সঙ্গে বলতেছে, কি বলতেছে? হে পিতৃব্য, হে পিতার সমান চাচা, তব বাক্য ইচ্ছে মরিবারে। চাচা, তুমি যে কথা কইছো এটা শুনে আমার মরতে ইচ্ছা করতেছে, আমি মরে গেলাম না কেন? এরকম বলতেছে। ঠিক আছে, রাঘবের দাস তুমি, তুমি সামান্য রাঘবের, রামের দাস। ঠিক আছে, কেমনে মুখে আনিলে কথা, কেমনে ও মুখে আনিলে কথা তাত কহতা দাসরে। তুমি এত মর্যাদা সম্পন্ন মুখে এই কথা কিভাবে আনলা? তুমি রাঘবের দাস কেন? আমার একটু বলো, আমার এই দাসের আমার একটু বলো। রাবণী মানে রাবণের পুত্র, পিতৃ মানে পিতার ভাই, চাচা, কাতর মানে দুঃখের সঙ্গে। ঠিক আছে, একটা এমসিকিউ আছে, দেখো কি কইছে, যে বিভীষণের কোন কথা শুনে মেঘনাথের মরে যেতে ইচ্ছা করতেছিল, রাঘবের দাস আমি, এটা শুনে। ঠিক আছে, এরপরে লাইন গুলা চলো না, বুঝতে পারতো, আমি জানি ব্যাখ্যা করার মতো কিছু নাই। আচ্ছা, এরপরে হচ্ছে এবার কে কথা বলতেছিল? বলতেছিল কিন্তু মেঘনাথ। এখন থেকে হচ্ছে আমাদের একটু বোমা শুরু হবে, দুইটার মতো বোমা করা হয়েছে, মেঘনাথ দুইটা বোমা করছে। বোমা এক হচ্ছে এটা, এরপর আরো একটা বোমা করা হয়েছে। ঠিক আছে, চলো। এবার মেঘনাথ বিভীষণকে আবারও বলতেছে, স্থাপিলা বিধুরে বিধি স্থানুন ললাটে। কি কইছে ভাই? স্থাপিলা বিধুরে বিধি স্থানুন ললাটে। এর মানে কি? এর মানে আগে দেখো, স্থাপিলা মানে হচ্ছে স্থাপন করা, বিধুরে মানে কি? বিধু মানে হচ্ছে চাঁদ, মনে রাখবে ভাই, বিধু মানে কি? বিধু, শশী, এগুলা শব্দের মানে হচ্ছে চাঁদ, মানে স্থাপন করা চাঁদ, বিধিত মানে বিধাতা বুঝোই। স্থানু, স্থানু মানে কি? স্থানু মানে আকাশ, সরি, হ্যাঁ, এখানে আকাশকে বোঝানো হয়েছে, যা চিরস্থায়ী বা স্থির। স্থানু মানে হচ্ছে আকাশকে বোঝানো হয়েছে এখানে। আর ললাট মানে তো বুঝো কপাল, যে ললাট। ঠিক আছে না? তার মানে কি? স্থাপিলা বিধুরে বিধি স্থানুল ললাটে। তার মানে বিধাতা চাঁদকে স্থাপন করছে আকাশে, আকাশের উপরে চাঁদকে স্থাপন করছে। পরে কি ভূতলে শশী, পরে কি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায়। সহজে বাংলা ব্যাখ্যা ছাড়া বলতে কি, ওই চাঁদকে মাটির উপরে মেশামেশি করে, চাঁদ থাকে আকাশে, চাঁদকে কখনো মাটিতে পরে গড়াগড়ি খায়। দেখো এখানে লিখছে এটাই, যে এটাই যাচ্ছে, এটাই ভাই, এরা বুঝে গেছো। মানে এটা হলো মেটাফোরিক্যাল কথাবার্তা, যে মেঘনাথ আসলে মেটাফোরিক্যালি বলতেছে, চাচা তুমি হলো রাক্ষস, তুমি কেন সামান্য মানুষদের সঙ্গে মিশামেশা করতেছো। এটা মেটাফোরিক্যালি কি বলতেছে, উপমাতে কি বলতেছে, যে স্থাপিলা বিধুরে বিধি স্থানুল ললাটে, মানে হচ্ছে বিধাতা আকাশের কপালে হচ্ছে বা মনে করো চাঁদ স্থাপন করছে। চাঁদ কি কখনো মাটির মধ্যে ঘোরাঘুরি খায়? রাক্ষসী কখনো মানুষদের সঙ্গে মেশে? এরপরে চলো, এরপরে মেঘনাথ আরো একটা মেটাফোর মানে উপমা ইউজ করছে। কি করতেছে এবার? হে রক্ষরথী, হে রক্ষরথী, ভুলিলে কেমনে কে তুমি। হে রক্ষরথী, ভুলিলে কেমনে কে তুমি, চনম তব কোন মহাকুলে। কি বলতেছে মেঘনাথ? কারে বলতেছে? বিভীষণকে, যে হে রক্ষরথী, হে রাক্ষসের রথী, রাক্ষরথী মানে রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ বীর। হে রক্ষরথী, হে রক্ষরথী, ভুলিলে কেমনে কে তুমি, তুমি ভুলছো কেমনে, তুমি কে? হু আর ইউ, সরি একটা মিম চলে আসছিল ভাই, হু আর ইউ। হে রক্ষরথী, ভুলিলে কেমনে কে তুমি, জনম তব কোন মহাকুলে, তোমার কোন মহাকুলে জন্ম হয়েছে, তুমি ভুলে গেছো? কে বা সে অধম রাম, ওই রাম কে অধম, সে অধম রাম কে? স্বচ্ছ সরোবরে করে কেলি রাজ হংস পঙ্কজ কাননে। এর মানে কি? চলো, স্বচ্ছ সরোবর মানে হচ্ছে স্বচ্ছ মানে পরিষ্কার, সরোবর মানে দেখো, সরোবর মানে বড় দিঘি বা জলাশয়, তার মানে একদম পরিষ্কার বড় দিঘি বা জলাশয়। করে কেলি রাজ হংস পঙ্কজ কারণে, সহজ বাংলা মিনিং টিনিং না বুঝলেও কি, যে এখন ছবি দেখলে আমরা বুঝতেছি, যে মনে করো কি, এই যে স্বচ্ছ পানিতে, স্বচ্ছ বড় দিঘির পানিতে হচ্ছে রাজহাঁস হচ্ছে হাঁটাহাঁটি করে, কিন্তু রাজহাঁস কি কখনো কাদার মধ্যে গড়াগড়ি করে না? এটাই বোঝানো, শ্যাওলাযুক্ত কাদা পানিতে যায় না। মানে এটা মেটাফোরিক্যালি একটা কথাই বলতেছে, যে তুমি কেন মানুষের সঙ্গে মিশো, মানুষ হচ্ছে নিচু, আমরা রাক্ষস রাজা। বুঝতে পারছো কাহিনী? এখানে শব্দার্থগুলো ভালো করে দেখো। রক্ষরতে মানে হচ্ছে রাক্ষস যেমন শ্রেষ্ঠ বীর, সরোবর মানে বড় দিঘি, পঙ্কজ মানে হচ্ছে কাদায়। বুঝতে পারছো? কাদায়, বুঝতে পারছো ভাই? এরপরে চলো, তাহলে মেটাফোর কয়টা হয়েছে? দুইটা হয়েছে। একটা হচ্ছে কার সঙ্গে তুলনা করা হয়েছে বা একটা তুলনা করা হয়েছে, হ্যাঁ 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 হ্যাঁ, কার সঙ্গে তুলনা করা হয়েছিল মনে করো, তা মনে করো। একটা তুলনা করা হয়েছিল হচ্ছে কার সঙ্গে, ভুলে গেছি। একটা তুলনা করা হয়েছিল হচ্ছে বা মনে আছে, অ্যাক্টিং করতেছি, আসলে বলে গেছিলাম। একটা তুলনা করতে হচ্ছে চাঁদের সঙ্গে, চাঁদ হচ্ছে আকাশ হয়, মাটিতে থাকে না। এবার রাজ হাঁসের সঙ্গে তুলনা করেছে, এরপরে এগুলা দেখি চলো ভাই। আচ্ছা,
একটু ভুল হয়ে গেছে স্বাভাবিক ভাই, আমিও তো মানুষ, আমারও তো ভুল হয়, ঠিক আছে। ভুল হয়েছে কি, উপমা দুইটা না আরো আছে, মেলাগুলো আছে। 3 নাম্বার উপমা দেখো কি কইছে, এবার সিংহর শিগালের বন্ধুত্বের কথা বলা হয়েছে। কি কইছে কি, চায় কি সে কভু প্রভু, পঙ্কিল পঙ্কিল সলিলে শৈবালদের ধাম। একটু কঠিন ভাই জানি, একটু খেয়াল করো। যায় কি সে কভু, চায় কি সে কভু প্রভু, পঙ্কিল সলিলে শৈবাল দলের ধাম, নিগন্ধ কেশরী। নিগন্ধ কেশরী মানে হচ্ছে, নিগন্ধ কেশরী মানে হচ্ছে পশুরাজ সিংহ, বুঝাচ্ছি একটু বারে বুঝাচ্ছি। কবে হে বীর কেশরী, সব ভাষায় শিগাল মানে হচ্ছে শিগাল মানে হচ্ছে কে জানবে, শিয়াল, বুঝতে পারছো। শিগাল মিত্র হবে, সহজে বাংলা কইলে কি, রাত শ্বাসের বোমাটি শেষ করে মেঘনাথ তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী বোমাটি দেন যে পশুরাজ সিংহ, এগুলার কথা শেষ করছে। এগুলার কথা হচ্ছে শেষ করে বলতেছে কি, যে এই দেখো মিকন্দ কেশরী কবে, হে মিকন্দ কেশরী মানে কি, যে হচ্ছে রাজ সিংহর কথা বলা হচ্ছে, যে কি বলতেছে যে সিংহ, পশুরাজ সিংহ কি কখনো সাধারণ একটি শিয়ালের সাথে বন্ধুত্ব করে? সিংহ করে বন্ধুত্ব সিংহর সঙ্গে, শিয়ালের সঙ্গে করে কখনো? এটা বলতেছে যে সাথে বন্ধুদের মতো আচরণ করে। বিভীষণ সিংহ হয়ে রাম লক্ষণের মতো শিয়ালের সাথে কিভাবে হাত মেলায়, সিম্পল কথা ব্যাকি, এটা হচ্ছে আগের কথা। আর এখানে বলা হচ্ছে বিগন্ত কেশরী মানে হচ্ছে সিংহ, কবে বীর কেশরী, বীর কেশরী মানে বলা হচ্ছে চাচাকে, যে সম্পাশে মিগালে মিত্র হবে, মানে দেখো এই সিংহরাজ কি কখনো শিয়ালকে বন্ধু বানায়? এই কথাটা উল্টা করে কারে খোঁচা মারতেছে, বলতেছে তুমি চাচা, তুমি হলো সিংহের মতো, তুমি বন্ধুত্ব করবা সিংহের সঙ্গে, তুমি কেন বন্ধুত্ব করতেছো সাধারণ মানুষ রামের সঙ্গে? বুঝতে পারছো? এখান থেকে এমসিকিউ, পঙ্কিল সলিল মানে হচ্ছে কাদাযুক্ত পানি, নিগন্ধ কেশরী মানে তো বুঝতেই ভাইয়া যে পশুরাজ সিংহ, শিগাল মানে হচ্ছে শিয়াল। এমসিকিউ কি কইছে, নিগন্ধ কেশরী বলতে কবিতা কাকে বোঝানো হয়েছে, পশুরাজ সিংহকে। বুঝতে পারছো? আমার ভাইও বুঝছে। এরপর চলো ভাই দেখি। আচ্ছা, এরপরে মেঘনাথ আরো বলতেছে, মেঘনাথ কি বলতেছে, অজ্ঞ দাস আমি, আমি অজ্ঞ চাচা, আমি তো অজ্ঞ দাস, আমার তেমন কোনো বুদ্ধি না, আমার বুদ্ধি কম। অজ্ঞ দাস আমি, বিজ্ঞতম তুমি, মানে আমি জ্ঞানহীন, আমার জ্ঞান খুব কম। কিন্তু চাচা তুমি তো বিজ্ঞ, তুমি তো বুদ্ধিমান। অবদিত নয় কিছু তোমার চরণে, তোমার কাছে কিছু অজানা নয়। ক্ষুদ্রমতি নর, নর হচ্ছে একটা, নর মানে মানুষ, মানুষ হচ্ছে ক্ষুদ্র। সুর লক্ষণ নহিলে অস্তহীন, এটা যৌথে হবে, যৌথে কি মহারথী প্রায়, এখানে একটু ভুল আছে, এখানে হচ্ছে কবিতা আরো একটাই ছিল, এটা সহজে অন্য একটা কথা ছিল এখানে, ঠিক আছে। বা দেখো, অজ্ঞ দাস আমি, বিজ্ঞতম তুমি, আমি হচ্ছে বোকা, তুমি হচ্ছে জ্ঞানী। যে তুমি যদি এরকমই দেখো, তোমার সামনে সব দেখা যাচ্ছে, তুমি খেয়াল করো যে ক্ষুদ্রতম নর, এই ছোট মানুষ, ছোট ছোট জাতের মানুষ, লক্ষণ কি যদি বড়ই হইতো, লক্ষণ কি কখনো অস্ত্র নিয়ে অস্ত্রহীনের সঙ্গে যুদ্ধ করতে আসে? ও তো ছোট, আমি কেন বলি দেখো, তা তুমি নিজে দেখতে পাচ্ছ নিজেই, যে ও যে ছোট, ও অস্ত্র ভাবে আসছে আমার সঙ্গে অস্ত্র ছাড়া যুদ্ধ করতে। বুঝতে পারছো ভাই? এটা করে আসলে লক্ষণকে নিচু দেখানো হচ্ছে। এরপরে চলো দেখি। শব্দ অবদিত মানে হচ্ছে অজানা বললাম, ক্ষুদ্রমতি মানে ছোট মনের অধিকারী, সরি, মূলত হচ্ছে এই যে লক্ষণকে ছোট মনের অধিকারী বলা হচ্ছে কেন, দেখো অস্ত্র নেই, ওর কাছে অস্ত্র নেই। বুঝে গেছে ভাই? এরপরে চলো দেখি কি বলা হয়েছে। এরপরে হচ্ছে মহারথী প্রথা মানে হচ্ছে শ্রেষ্ঠ বীরদের যুদ্ধ করার ন্যায় সঙ্গত নিয়ম আছে। আরো সহজ করে বলে, একটু ভুল হয়েছে আমার, দেখো কি কইছে, অজ্ঞ দাস আমি, আমি অজ্ঞ, তুমি বিজ্ঞ, তুমি বুদ্ধিমান। অবদিত নয় কিছু তোমার চরণে, তোমার কাছে কোনো কিছু অজানা নয়। ক্ষুদ্রমতি নর, এই যে ছোট মানুষ, এই ক্ষুদ্রমতি নর মানে হচ্ছে কি, ক্ষুদ্রমতি মানে ছোট মনের অধিকারী, ছোট মনের অধিকারী মানুষ, এই সুর লক্ষণ, ছোট লক্ষণ, ছোট মনের মানুষ লক্ষণ নাইলে কি এই অস্ত্রহীন ভাবে আসে? এটা কি কোনো যুদ্ধের নিয়ম? এটা কি কোনো বড় যুদ্ধের নিয়ম? মহারথী কোথায় কি আছে যুদ্ধের কোনো নিয়ম এটা আছে? এরপরটা চলো দেখি কি দিয়েছে। আচ্ছা, এরপরের গোলায় যাওয়ার আগে ক্যারেক্টার গুলো হালকা একটু আরেকটু বিস্তারিত বলে, যেন তোমার জ্ঞানটা আরেকটু ইম্প্যাক্টফুল হয়। দেখো কি বলছে ভাই, দেখো মেঘনাথ ভাতিজা ফায়ার, মানে জেগে আছে, চাচা নিয়ে আসছে আমার ঘরে শত্রু আমার লক্ষণকে। মেঘনাথ কেমন, দেশপ্রেম এবং নিজের বংশের প্রতি অপরিসীম গর্ব আছে, আমরা পরে বুঝে গেছি মেঘনাথ একটু বংশ মর্যাদা নিয়ে বেশি চিন্তা ভাবনা করে। উল্টা দেখে বিভীষণ মানে চাচা, ও হচ্ছে ঈশ্বর ভক্তি বেশি, আমি প্রথমে বলছিলাম না ভাই, এবং হচ্ছে ন্যায়ের পক্ষে অবস্থান করার সময়, যে তুই বংশ হোক আর অবংশ হোক, আমার ন্যায় লাগবে, আমার সততা লাগবে। বুঝতে পারছি ভাই? আর মেঘনাথ কি ভাতিজা হচ্ছে বাসব বিজয়, বাসেব যুদ্ধের জয়ী, রক্ষকুল রক্ষক। উল্টা বিভীষণ কি বলছে, রামের আজ্ঞাবহ দাস। একদিকে মেঘনাথ হচ্ছে ভাতিজা কি একদম ইসের রাক্ষস বিজয়, সরি বাসব বিজয় এবং রক্ষকুল রক্ষক, আর উল্টা বিভীষণ হচ্ছে রামের আজ্ঞাবহ দাস। বুঝতে পারছো ভাই?
এবং মেঘনাদ আত্মমর্যাদা সম্পূর্ণ, মানে হচ্ছে সেলফ, ভুলে গেছি, সেলফ রেসপেক্টফুল, ঠিক আছে ভাই। এরপর হচ্ছে নির্ভীক, বীর, সাহসী। উল্টা দিকে বিভীষণ কি স্বজন ত্যাগী, স্বজন মদন ভুলে গেছে। বহিরাগতর প্রতি অনুগত, মানে স্বজন ভুলে মানুষের প্রতি অনুগত হচ্ছে বিভীষণ। এরপরে কি মেঘনাদ করুণ ট্র্যাজেডির শিকার, মানে ওর সঙ্গে বিশাল কাহিনী ঘটে গেছে, মেলা ইমোশনাল কাজকর্ম হয়ে গেছে। উল্টা দিকে লঙ্কার পতনের অন্যতম কারণ হচ্ছে বিভীষণ। বুঝতে পারছি ভাই? চলো এর পরের লাইনগুলো বুঝি। আচ্ছা, এরপর দেখো কি বলতেছে, এরপরে বলতেছে হচ্ছে নাহি শিশু লঙ্কাপুরে। এইবার মেঘনাদ আবার বিভীষণকে বলতেছে নাহি শিশু লঙ্কাপুরে, মানে এই লঙ্কাপুরে, এই রাক্ষস নগরীতে এমন কোন শিশু নাই শুনে না হাসিবে কথা। মানে এই রক্ষপুরে, রাক্ষসপুরে এমন কোন শিশু নাই যে শুনে খিলখিল খিলখিল করে এসে দিবে না যে ছাড়ো পথ। আরে চাচা পথ ছাড় রে ভাই, আসিব ফিরিয়া এখনই। চাচা পথ ছাড়ো, আমি এখনই ফিরে আসবো। দেখিব আজি কোন দেব বলে বিমুখে সমরে মরে সৌমিত্র কুমিতি। কি কইছে যে এই যে লক্ষণ যে অস্ত্র ছাড়া, অস্ত্র নিয়ে একটা অস্ত্র ছাড়া লোককে যে মারতে আসে, এটা তো একটা জোক। এটা শুনে প্রত্যেকটা পোলা পায় না হাসবে। এবার বলতেছে যে নাহি শিশু লঙ্কা পরে শুনি না হাসিবে কথা। এবার বলতেছে সিরিয়াসলি, চাচা পথ ছাড়ো, আসিব ফিরিয়া, এখনই ফিরে আসবো। দেখিব আজ কোন দেব বলে, আজকে দেখবো ও কোন দেবের বলে, কোন দেব শক্তিতে বিমুখে সমরে। বিমুখ মানে কি? বিমুখ মানে আমি তো ভুলে গেছি, দেখিবা দাঁড়াও। বিমুখ মানে হচ্ছে বিমুখ, বিমুখ, বিমুখ মেঘনাদ বলে লক্ষণে লঙ্কা হুঙ্কা দিয়ে উঠে, আজ তিনি দেখতে চান কোন দেব শক্তিতে সুমিত্রার সন্তান লক্ষণ তাকে যুদ্ধে আটকে রাখে। আচ্ছা, কত গুণে মানে না দেখাবে কি কথা, দেখিব আজ, আজকে দেখবো কোন দেব বলে, কোন দেব শক্তিতে বিমুখ সমরে মরে সৌমিত্রী কুমিতি। সৌমিত্রী কুমিতি মানে বুঝছি বা দেখো, সৌমিত্রী কুমিতি মানে হচ্ছে, দেখো ভাই, আচ্ছা সমর মানে যুদ্ধ, সমর মানে কি যুদ্ধ, বিভূতি মানে নাই। এখন সৌমিত্রী কুমতি, কুমতি মানে হচ্ছে বা চার মতি বা বুদ্ধি খারাপ, আর সৌমিত্রী মানে হচ্ছে সুমিত্রার গর্ভজাত সন্তান। এবার মনে রাখো ভাই, রাম এবং লক্ষণের মার নাম কি বলছিলাম? রাম এবং লক্ষণের মার নাম হচ্ছে বা সৌমিত্রী। বুঝতে পারছো ভাই? আচ্ছা সৌমিত্রী কি? হ্যাঁ, সৌমিত্রীর কুমতি। কুমতি মানে সৌমিত্রী মানে হচ্ছে বা সৌমিত্রী মানে হচ্ছে সৌমিত্রীর সন্তানকে লক্ষণ, এবং কুমতি মানে যার বুদ্ধি কম। কুমতি মানে কি? যার বুদ্ধি কম। আর সৌমিত্রী মানে হচ্ছে সৌমিত্রীর সন্তান। সৌমিত্রী মানে হচ্ছে সৌমিত্রীর সন্তানকে দুইটা, রাম এবং লক্ষণ। বুঝে গেছি বা? চলো সামারাইজ করে কি কইছে, নাহি শিশু লঙ্কাপুরে, লঙ্কাপুরে এমন কোন শিশু নাই শুনি না হাসিবে কথা, সারপথ পথ ছাড়ো চাচা, আসিব ফিরিয়া, এখনই ফিরিয়ে আসবো। দেখিব আজি, আজকে দেখবো কোন দেব শক্তিতে আমার সামনে দাঁড়িয়ে যুদ্ধের প্রস্তাব করে এই কুমতি, মানে হচ্ছে বুদ্ধি কমলা সৌমিত্রীর পুত্র লক্ষণ। বুঝতে পারছো ভাই? আচ্ছা, আটকে রাখে বা যুদ্ধের কথা বলছে, যে কেমনে আটকে রাখে আমি দেখবো। বুঝে গেছে ভাই, সিম্পল কথা। এরপরে ভাই চলো, এখানে এমসিকিউ আছে, দেখো কি কইছে, লক্ষণের আচরণ দেখে লঙ্কার কি আসবে শিশুরা কেবলই বুঝলাম, বুঝে দেখো হিল করে আসতেছে। আচ্ছা, এর এর আগে স্লাইডে কিন্তু একটা গুরুত্বপূর্ণ শব্দের অর্থ ছিল সমর। সমর মানে যুদ্ধটা মনে রাখবো, অনেক এমসিকিউতে আসে। সমর মানে কি? সমর মানে হচ্ছে যুদ্ধ। এরপর স্লাইড দেখো কি বলছে, দেব দৈত্য নররণে সচককে দেখেছে। কি কইছে ভাই? দেব দেবতা, দৈত্য তো দৈত্য তো বুঝোই, রাক্ষস, নর মানে মানুষ, রণে মানে যুদ্ধে, মানুষ, রাক্ষস, দেব সরি দেবতা, দৈত্য, মানুষ যুদ্ধে দেখেছে নিজের চোখে যে রক্ষ শ্রেষ্ঠ, রাক্ষসটা শ্রেষ্ঠ। পরাক্রম দাসের, এই দাসের দিক থেকে, এই দাসের থেকে রাক্ষস শ্রেষ্ঠ হয়। কি দেখি ডরিবে এ দাস হেন দুর্বল মানবে। তুমি কি দেখে ভয় পাবা? কি দেখে ভয় পাবে? দুর্বল মানুষের বুদ্ধি। চাচা তুমি ভয় পেও না, তুমি এইসব মানুষের প্রতি ভয় না পেয়ে তোমার গোষ্ঠীর দিকে আসো। তো চাচা তো ভাই ভয় পায় না, চাচা হচ্ছে কি দেশ, ওর হচ্ছে সততা জেগে উঠছে, চাচার হচ্ছে সততা জেগে উঠছে, এই জন্য চাচা হচ্ছে ওই ওর ভয় পাচ্ছে না, কিন্তু মেঘনাথ মনে করছে ভয় পাচ্ছে। ঠিক আছে ভাই, এই জন্য বলছে চাচা ভয় পাও না, আমি আসি, তুমি আমাদের দলে চলে আসো, আমরা শ্রেষ্ঠ। এরপরে চলো, তার আগে দেখো এই স্লাইডে কি, রণ মানে যুদ্ধক্ষেত্র, পরাক্রম মানে হচ্ছে অসীম সাহস শক্তি, আর ডরিবে মানে হচ্ছে ভয় পাবে। ঠিক আছে, এরপরে চলো। এরপরে দেখো ভাই কি বলছে, এরপরে বলছে হচ্ছে নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রগল্ভে পশিল দম্ভী। কি বলছে ভাই? নিকুম্ভিলা যজ্ঞাগারে, নিকুম্ভিলা যজ্ঞাগার মানে কি? ওই সেই মন্দিরটা যেইখানেই হচ্ছে, যেইখানে বসে মেঘনাথ পূজা করতেছিল আর চাচা বিভীষণ হচ্ছে লক্ষণকে নিয়ে আসছিল, এটাই বলতেছিল। মন্দিরটার নাম কি ছিল যেখানে যজ্ঞ করতেছিল? নিকুম্ভিলা যজ্ঞাগারে। নিকুম্ভিলা একটা মন্দির যেখানে যজ্ঞ করা হয়। নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রগল্ভে পশিল দম্ভী, আজ্ঞা কর দাসে শাস্তি নরধমে, তব জন্মপুরে তা পদার্পণ করে বনবাসী।
এর মানে খুব সিম্পল, কি বলতেছে যে নিকুম্বিলা যজ্ঞ করে প্রগল্ভে পশিল দম্ভী। প্রগল্ভে মানে কি? নির্লজ্জের মতো। প্রগল্ভে মানে কি? প্রগল্ভে মানে হচ্ছে বা নির্লজ্জের মতো বা অত্যন্ত সাহসের সাথে, দুইটাই হইতে পারে। প্রগল্ভে মানে দুইটা হয়, একটা হচ্ছে নির্লজ্জ, কোনো লজ্জা নাই, আরেকটা হচ্ছে সাহসের সঙ্গে। এটা বলতেছে যে এই নিকুম্বিলা যজ্ঞ করে সাহসের সঙ্গে, নির্লজ্জের মতো। দম্ভী, দম্ভী মানে কি? দম্ভী মানে হচ্ছে অহংকারী। তার মানে কি ভাই? এটাই বলতেছে যে এই নিকুম্বিলা যজ্ঞাকারে, এই সাহসী অহংকারী বা বা এই নির্লজ্জ অহংকারী আজ্ঞা করো দাসে, মানে হচ্ছে এই যজ্ঞা করে কেমনে এরকম সাহসী অহংকারী আসতে পারে, এটা বলতেছে ভাই। আজ্ঞা করো দাসে মানে আমারে আজ্ঞা করো চাচা। চাচাটা কি বলতে? চাচা আমারে একবার হুকুম দাও। আজ্ঞা করো দাসে শাস্তি নরধমে, আমি এই এই নর অধমকে, এই অধম মানুষকে আমি শাস্তি দিব। তবে জন্মপুরে, তোমার জন্মপুরে, তোমার জন্মভূমিতে তার চাচা পদার্পণ করে বনবাসী। তোমার জন্মভূমিতে চাচা বনবাসী আসে কিভাবে? বুঝতে পারছি ভাই? এরপরে চলো, এরপরে ভাই কাহিনী কি হয়েছে? এরপরে কি বলতেছে? বলতেছে হে বিধাত, হে বিধাত, নন্দন কাননে ভ্রমে দুরাচার দত্ত। হে বিধাত কাকে বলতেছে ভাই? দেখো তো। আচ্ছা আচ্ছা, দেখো ভাই, বিধাত মানে বিধাতাকে বলা হচ্ছে। হে বিধাত মানে খুবই কষ্টের সঙ্গে বিধাতার বিধাতাকে বলতেছে, বিধাতাকে মানে ঈশ্বরকে বলতেছে যে হে বিধাত, সৃষ্টিকর্তাকে, যে হে বিধাতা, নন্দন কাননে ভ্রমে দুরাচার দত্ত, মানে সুন্দর এই বাগানে, স্বর্গের মতো এই বাগান। কাকে বলা হচ্ছে নন্দন কানন? কানন মানে হচ্ছে বাগান। কারণ মানে কি বলতো ভাই? কানন মানে হচ্ছে বাগান, নন্দন কানন মানে হচ্ছে স্বর্গের বাগান। এই স্বর্গের বাগানে দুরাচার এক দৈত্য প্রবেশ করেছে। দৈত্য মানে তো বুঝাই, দৈত্য তো বুঝাই। তাহলে কি করছে? প্রফুল্ল কমলে কীট পাশে সুন্দর, এই দেখো যে সুন্দর এই ফুলে একটা পোকা বাস করতেছে। আমাদের এত ভালোবাসার, এত সুন্দর রাক্ষসপুরে একটা মানুষ কীট পতঙ্গের সঙ্গে তুলনা করা হচ্ছে লক্ষণকে। এরপরে কি কইছে না? কহতাত, চাচা আমারে কও না কেন, কহতাত সহিব কেমনে হেন অপমান আমি। চাচা আমি এত বড় অপমান কেমনে সহ্য করব? আমার এই সুন্দর ভালোবাসার এই এত সম্মানের এই রাক্ষসপুরে, এই লঙ্কাপুরে সামান্য মানুষ এত অপমান, এই অপমান আমি কিভাবে সহ্য করবো চাচা? আচ্ছা, এরপরে কি বলতেছে? এরপরে মেঘনাথ আবার বিভীষণকে বলতেছে, কি বলতেছে? তুমিও চাচা, তুমিও হে রক্ষমণি, তুমি রাক্ষসদের মুনি, চাচা তুমিও হে রক্ষমণি সহিছ কেমনে? হে রাক্ষসদের মুনি চাচা, তুমি কেমনে সহ্য করতেছে এত বড় অপমান? মহামন্ত্র বলে যথা নরশির ফণি মুনি বদন লাচে, উত্তরিলা রথি রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে। সহজে বলতেছে ভাই কি কইছে? এবার খুব সিম্পল কথা, যখন যখন ভাতিজা চাচাকে প্রশ্ন করতে, আচ্ছা তুমি কেমনে সহ্য করতেছো, যেমনে একটা জাদুকর যেরকম সাপকে বশ করে ফনা ধরে থাকে, ঠিক এমনি কষ্টের সঙ্গে এবার চাচা জবাব দিচ্ছে। চাপা চাচাকে করতেছে, জবাব দিচ্ছে কিরকম, যেরকম সাপ কন্ট্রোলে চলে আসে, বুঝে গেছে ভাই আছে। আসলে সিম্পল কথা কি, যখন ইরা প্রশ্ন করছে ওকে, মেয়েটা যখন ওকে প্রশ্ন করছে, তখন চাচা লজ্জা পাইছে, লজ্জা পেয়ে বলতেছে। বুঝতে পারছো না? এখানে সাপের দিয়ে জাদু করতে বোঝানো হয়েছে। আই হোপ বুঝে গেছো। আচ্ছা, এরপরে এগুলো মনে হয় রক্ষমণি তো বুঝছে, এগুলো বুঝছে। এরপরে ছেলে দেখে কি বলছে বা চলো। আচ্ছা, এইবার চাচা লজ্জা পাইছে, ঠিক আছে, কিন্তু চাচার টোন চেঞ্জ হয় না, চাচা এখনো সেই টোনে আছে। চাচা কি বলতেছে? নাহি দোষী আমি, আমি দোষী না। বৎস মানে ওকে সেই বৎস কাকে বলতেছে? ভাতিজাকে, মেঘনাথকে, যে নাহি দোষী আমি, আমি দোষী না বৎস। বৃথা ভৎস মরে তুমি, তুমি বৃথা আমার উপর চেতাচ্ছ, তুমি বৃথায় আমাকে দোষ দিচ্ছ। নিজ কর্ম দোষে, নিজের কর্মের দোষে, ওই যে সর্বনাখা, নিজের কর্ম দোষে হায় মজাইলায় কানন লঙ্কা রাজা। কি কইছে না? নিজের কর্ম দোষে। মজাইলা মানে কি? মজাইলা মানে হচ্ছে বিপদে ফেলা বা ধ্বংস করা। এই মজাইলা মানে কিন্তু মজা পাওয়া না, মজাইলা মানে হচ্ছে বিপদে ফেলা। বিপদে ফেলা বা এখানে ধ্বংস করার অর্থে মজার ব্যবহার করা হয়েছে, যে নাহি দোষ, আমার দোষ নাই, বৃথা আমারে বৃথা বৃথা বলতেছো, যে নিজ কর্ম দোষে, নিজেদের কর্মের দোষেই হায় এই কানন লঙ্কা, এই যে স্বর্গের মতো এই লঙ্কাপুরের এই জায়গাকে হচ্ছে আমরাই বিপদে ফেলাইছি। এখানে মহিলা হবে না, কহিলা না কি যেন একটা হবে, মহিলাকে। ঠিক আছে ভাই, কি বলছে? বিষয় নিজেকে নির্দোষ দাবি করছে, যেটা আমি বললাম ভাই। ভাতিজাকে শান্ত হতে বলতেছেন। তিনি বলছেন হে বৎস, তুমি আমাকে অকারণে তিরস্কার করছো, আমার কোনো দোষ নাই। রাজা রাবণ নিজের কর্মদোষে, দেখো ভাই কি যে কনন লঙ্কা, রাজা, রাজার কথা, রাজা হচ্ছে রাজার নিজের দোষে, আপনি মানে নিজের, রাজার নিজের দোষে আজকে এই যে স্বর্গের মতো লঙ্কার এই অবস্থা, সোনার লঙ্কার আজকের এই অবস্থা। বুঝে গেছে ভাই? কার দোষে? রাজার দোষে। চলো ভাইয়ের পরে।
এবার ভাইয়া কি বলতেছে বিভীষণ, এবার কি বলতেছে জানো? বিভীষণ বলতেছে হচ্ছে বিরত সতত পাপে দেবকুল। বিরত মানে বিরত থাকা, যে সব সময় পাপ থেকে দূরে থাকে দেবকুল। দেবকুল মানে হচ্ছে মানুষের দেবতাদের যে স্থান, যে দেবকুল সব সময় পাপ থেকে দূরে থাকে। এবে পাপ পূর্ণ লঙ্কাপুরী, কিন্তু লঙ্কাপুরী কি পাপে ভরে গেছে, সব সময় পাপে লিপ্ত থাকে। প্রলয়ে যেমতি বসুধা, যে বসুধা মানে পৃথিবী, মনে রাখবে এটা খুব ইম্পর্টেন্ট একটা কিওয়ার্ড। বসুধা মানে হচ্ছে পৃথিবী, বসুধা মানে কি পৃথিবী। প্রলয়ে যেমতি বসুধা, প্রলয়ের সময় যেরকম পৃথিবী ডুবেছে লঙ্কা, এ কালস সলিলে, কাল সলিলে, কাল সলিলে মানে কি দেখো, ধ্বংসে বা মৃত্যুরূপী জল, মানে কি করেছে দেখো, এ বসুধা মানে পৃথিবী যেরকম ধ্বংসের মতো, পৃথিবী ধ্বংসের মতো এই লঙ্কা কাল ছলিল মানে ধ্বংসে বা মৃত্যুরূপী জল দিয়ে ঢেকে গেছে। বুঝতে পারছো ভাই? এবার দেখো মানে পাপ মেলা হয়ে গেছে এরকম বোঝার জন্য বলতেছে। এরপরে দেখো ভাই, রাঘবের পদাশ্রয় রক্ষাত্রে আশ্রয়তেই আমি, পরাদশে কি চাহে মুচিতে, মানে রাঘবের কাছে আমি আশ্রয় নিয়েছি কারণ রাঘবরা পাপ করে না, রাঘব তো ধ্বংস এত কাছে না, রাক্ষসপুর খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে, অলরেডি কি কাল চলিল মানে ধ্বংসের মৃত্যুরূপে জলে ঘিরে গেছে রাক্ষস, এত পাপ করছো তোমরা, আমি কি তোমাদের দোষে কেন আমি ভুগবো, তোমাদের দোষে, তোমাদের রাজার দোষে কেন আমি মরবো, এর জন্য আমি সবকিছু বাদে রামের সরি রাঘবের, রাঘব মানে রামের ধরছি পথ, ওরে আমি আমার বানাই দিছি। বুঝতে পারছো ভাই? সিম্পল হিসাব, যে ওদের দেশে কেন মরবে। এরপরে চলো। আচ্ছা, এইবার ভাইয়া কাহিনী ঘুরে গেছে, এতক্ষণ মেঘনাথ রিকোয়েস্ট করে করে বলতেছিল, এইবার ওর রাগ হয়ে গেছে, ওর যুক্তি শুনে বিভীষণের বলতেছে কি, রুশিলা বাসব পাত্র, মানে রুশিলা মানে রাগ করে, রাগ করে বাসব সরি বাসব ত্রাস, বাসব ত্রাস মানে হচ্ছে যে ওই যে তারা এখানে লেখা আছে দেখো, বাসব ত্রাস মানে যে ইন্দ্রকে, বাসব মানে ইন্দ্র, ইন্দ্রকে যে ভয় পাওয়া দেয়। এবার রাগের সঙ্গে বাসব বাসব ত্রাস বলতেছে, গম্ভীরে জামতে নিশীতে অম্বরে মন্দ্রে চিমু কেন্দ্রকপি, মানে হচ্ছে নিশীতে মানে অন্ধকারে, অন্ধকারে যেরকম যে বিজলি যেটা আছে আর কি, এই যে বিজলিতে যে রাজা আছে, বিদ্যুৎ যে চমকায়, এদের যে রাজা আছে, এই বিদ্যুৎ চমকানো কি বলে ভুলে গেছি, এই যে গর্জন, গর্জনের সাথে ওই এই যে মেঘের রাজা ডাকলে, মেঘের যে রাজা আছে, মেঘের রাজা বোঝানোর জন্য বলা হচ্ছে এখানে কি ভাই, জীবতেন্দ্র কপি, যেরকম মেঘের রাজা ডাকলে যেরকম হয় ওরকম আওয়াজ করে কহিলা বীরন্দ্রী বলি, খুব জোরের সঙ্গে বললো যে ধর্মপদগামী রাক্ষস, রাক্ষস রাজানুরাজ। এবার দেখো ভাই, রাক্ষস রাজানুজ কে, রাক্ষস রাজানুজ মানে হচ্ছে, রাক্ষস রাজানুজ হচ্ছে কাকে বলা হয়েছে, মেঘনাথ বিভীষণকে বলছে, কি বলছে, যে ধর্মপদগামী, তুমি হচ্ছে অনেক ধর্মপদগামী, হ্যাঁ হে ধর্মপদগামী চাচা, চাচাকে বলতেছে বিখ্যাত জগতে তুমি, তুমি তোমার ধর্ম পালন করার জন্য, বিভীষণকে বলতেছে তুমি তোমার ধর্ম পালন করার জন্য পৃথিবীতে বিখ্যাত, ঠিক আছে, কোন ধর্ম মতে, কোন ধর্মের মতে, কহ দাসে শুনি, তুমি কোন ধর্মের মতে ওর ওকে ওকে তুমি প্রভু বানাইছো আমাকে বলো। জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতি, এ সকলে লীলাচলাঞ্জলি, মানে তুমি তো তোমার ধর্মের জন্য জগৎ বিখ্যাত চাচা, তুমি রাক্ষস অনুরাজ, তুমি এত জ্ঞানী, এত ধর্ম বুঝো, তুমি কোন ধর্মের মতে তোমার জ্ঞাতিত্ব মানে যে জ্ঞাতে যেটা আছে, ভ্রাতৃত্ব মানে ভাই ভাই যেটা আছে, জাতি সব ভুলে কেমনে বিসর্জন দিলা তুমি, তুমি এত ধর্মাবলম্বী, তুমি এত কিছু বুঝো, এত কিছু বুঝলে তুমি তোমার জাতিকে কেমনে কোরবানি করলা, তুমি তোমার জাতিকে কিভাবে বিসর্জন দিলা, এটা খুব কষ্টের সঙ্গে রাগের সঙ্গে বলতেছে মেঘনাথ বিভীষণকে। এরপরে চলো, এরপরে দেখো কি বলতেছে, এইবার এই যে প্রশ্ন করছে মেঘনাথ, এই যে একটা যুক্তি দেখাইছে, যুক্তি খণ্ডন করতে বিভীষণও এবার বলতেছে, বিভীষণ কি বলতেছে যে শাস্ত্রে বলে, চাচা এবার বলতেছে দেখো, চাচা বলতেছে শাস্ত্রে বলে, শাস্ত্রে বলা আছে গুণবান যদি পরজন, এটা খুবই খুবই ইন্টারেস্টিং কথা, কি বলছে দেখো, যে চাচা এবার কইতেছে কি, শাস্ত্রে বলা আছে যদি পরজন গুণবান হয়, আচ্ছা আমি কি ভুল বলছি ভাই, এটা হচ্ছে আচ্ছা দুঃখিত ভাই, বিভীষণ বলতেছে না মেঘনাথ বলতেছে, মেঘনাথ চাচাকে আরো যুক্তি দিচ্ছে, মেঘনাথ চাচাকে বোঝানোর জন্য বলতেছে যে শাস্ত্রে বলা আছে, চাচা শাস্ত্রে সুন্দর মতো বলা আছে যে গুণবান যদি পরজন হয়, পরজন যদি গুণবান হয়, গুণহীন স্বজন, স্বজন যদি গুণহীন হয় এরকম, তথাপি নির্গুণ স্বজন শ্রেয়, মানে কি বলতেছে চাচারে বল, চাচা শাস্ত্রে বলা আছে যে যদি পরজন মেলা গুণী হয়, অনেক গুণের হয়, তারপরে যদি গুণহীন স্বজন, নিজের লোক যদি গুণহীন হয়, তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পর পর সদা,
মানে নিজের মানুষে যদি কোনো গুণ না থাকে তাও নিজের মানুষ ভালো, এটা কিন্তু সত্য। এটা পরে বলবো না ভাই কাহিনীকে, এখন বেশি লম্বা করবো না। ওরা কি বলতেছে, মেঘনাথ চাচাকে বোঝানোর জন্য বলতে, চাচা যদি পরেরজন অনেক জ্ঞানীও হয় কিন্তু নিজের জন্য যদি কোনো জ্ঞান না থাকে তাও নিজের জন হাজার গুণে শ্রেষ্ঠ। নির্গুণ মানে তো বুঝো, শ্রেয় মানে বুঝো, পরজন মানে বুঝো। এরপরে চলো ভাই দেখি কি হয়েছে। এবার ভাই আমরা একদম শেষ লাইনে চলে আসছি। কি বলছে কবিতা শেষ লাইনে, যে এ শিক্ষা হে রক্ষবর, এ শিক্ষা হে রক্ষবর। রক্ষবর কাকে বলা হচ্ছে, মেঘনাথ বিভীষণকে বলতেছে। রক্ষবর মানে রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ। এখানে উপহাস বা ব্যঙ্গ হতে হবে, তো মানে ওর যে চাষা যে একদম ক্লিয়ার, চাষার যে মাথা নষ্ট হয়ে গেছে, হাসা মজা করে মানে ব্যঙ্গায় বলতেছে, চাচা রাক্ষসশ্রেষ্ঠ, রাক্ষসশ্রেষ্ঠ ব্যঙ্গায় বলতেছে যে হে হে এ শিক্ষা, এ শিক্ষা হে রক্ষবর, এই শিক্ষা রাক্ষস শ্রেষ্ঠ। চাচা তুমি কোথায় শিখিলে, তুমি এগুলো শিখছো কই চাচা? কিন্তু বৃথা গুঞ্জে তোমা, চাচা তুমি রাক্ষস শ্রেষ্ঠ এগুলা শিখছো কোথায়? তোমার বৃথা আমি গালাগালি করি না। হেন সহবাসে, হেন সহবাসে হে পিতৃব্য, বর্বরতা কেন না শিখিবে। মানে যদি যার চলাচল হচ্ছে নিচু জাতের মানুষের সঙ্গে, যে সারাদিন গাঞ্জা করে না, আমি গাঞ্জা করতে বোঝাচ্ছি, যারা যে গাঞ্জা করে সঙ্গে থাকে সারা জীবন গাঞ্জা খর দিকে যাবে না ভাই। ওই ভাই বলতেছে যে যে হচ্ছে সারাদিন মিশে হচ্ছে নিচু মানুষের সঙ্গে, সে তো নিচুই হবে, সে তো নিচেই নেমে যাবে। গতি যার নিচু সহ, এই লাইনটা ভালো লাগে আমার কাছে। গতি যার নিচু সহ, নিচু সে দুর্মতি, যার গতি নিচের দিকে সে নিচের দিকেই যাবে। বুঝতে পারছো? এইটা বলে হচ্ছে ফাইনালি মেঘনাথ বিভীষণের কথার যেই উক্তিটা আছে, এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত শেষ করে। এই হচ্ছে আমাদের কবিতা। আই হোপ তোমরা পারফেক্টলি বুঝতে পারছো, আই থিঙ্ক সো। কারণ আমার কাছে মনে হয়েছে আমি বুঝাতে পারছি। তোমাদের কাছে কোনো অসুবিধা হলে, কোনো জায়গায় প্রবলেম হলে সুন্দর মতো কমেন্টে বলো, আমি চেষ্টা করবো রিপ্লাই দিতে। আই বুঝা গেছে ভাই। এরপরে ভকবরী গুলো দক্ষবর মানে তো বুঝছো, গুণজীবান দুর্মতি মানে হচ্ছে খারাপ বুদ্ধি আর নিচু মানসিকতা সম্পূর্ণ যার মধ্যে একবার ঢুকে যায় মানুষের সঙ্গে মিশে, কিন্তু এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে ভাই? এখানে দেখো কি করছে, নিচু মানসিকতা যার ঢুকবে সে এমনিতেই, বুঝতে পারছো ভাই? আচ্ছা দেখো, তাইলে এই কবিতা প্রায় শেষ। শেষ একটু কথা বলে যে একটু মূল ভাবনা আলোচনা করে শেষ করে দেবো, চলো। আচ্ছা বা দেখো, আমরা শেষ করব, তবে শেষ করার আগে একটু আলোচনা করি যে এগুলো না আবার ডিটেইলে একটু আলোচনা করি। কি বলছে যে তুলনার কিছু বিষয় আছে, বিভীষণের দর্শন আর মেঘনাথের দর্শনের মধ্যে একটু পার্থক্য আছে। আমরা বুঝে গেছি যদিও, তারপরে একটু বলে দিই যে বিভীষণ চলে হচ্ছে সার্বজনীন ধর্ম বা ন্যায় বিচার ও সত্যের দিকে, আর মেঘনাথের কি যে বংশ মর্যাদা, তারপরে বংশের প্রতি ভালোবাসা এবং সজাত বৌদ্ধ রক্তের বন্ধন বেশি ইম্পর্টেন্ট। আর পাপ ও শাস্তির ধারণা, বিভীষণ কি ভাবে যে রাজা রাবণ পাপী, তাই তার পক্ষে নেওয়া অনুচিত। উল্টা ভাবে কে মেঘনাথ, মেঘনাথ ভাবে কি স্বজন অপরাধী হলো তার পক্ষ নেওয়াই সর্বোচ্চ ধর্ম। এরপরে পর সম্পর্ক নিতে তো বুঝছোই, রাম বাইরের হলেও সত্যের পক্ষে, তাই অনুসরণযোগ্য বিভীষণ মনে করেন। আর মেঘনাথ মনে করেন কি বাইরের মানুষ যতই গুণবান হোক সে সর্বদা পরজন। বুঝে গেছো ভাই? এই হলো কাহিনী। আই হোপ তোমরা বুঝে গেছো ভাই। এখানে মূলত হচ্ছে নিজের লোকের, নিজের লোকের যে বিশ্বাসঘাতকতা এটা তুলে ধরছে, আর মেলা কিছু তুলে ধরতে তোমরা বুঝে গেছো। এখানে নিজের লোক যে নিজের লোকের ক্ষতি করে, ঘরের সাথে যে বিভীষণ নিজের লোকের নিজের যে ক্ষতিটা আছে এইটা বোঝানোর জন্যই মূলত হচ্ছে কবিতাটা বোঝানো হয়েছে। ঠিক আছে ভাই? বুঝে গেছো? আই হোপ সো। যদি তোমরা বুঝে থাকো তাহলে তো বুঝছো, যদি কোনো সমস্যা কমেন্টে বইলো। আর যদি এই বিভীষণের প্রতি মেঘনাথের এমসিকিউ চাও, তারপরে হচ্ছে সিকিউ চাও, তারপরে হচ্ছে ক নাম্বার চাও, এইগুলা চাইলে কমেন্ট করো, আমি এগুলার ক্লাস ইনশাল্লাহ আপলোড করে দিব। তাহলে ভালো থাকো, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ অন্য যে কোনো ক্লাসে দেখা হবে।